ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা, সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে অগ্রগতি নেই বাংলাদেশ পক্ষে, উষ্ণ অভ্যর্থনার প্রস্তুতির খবর ত্রিবেদীর। জ্বালানি চাহিদা পূরণে ঢাকার আবেদন বিবেচনায়। চাহিদা মতো গ্যাস মিলছে না রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে, দীর্ঘদিনের সমস্যা, অহেতুক সরকারের উপর দায় চাপানো যাবে না বললেন তথ্য উপদেষ্টা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এআই নির্ভর অটো ফাইন সিস্টেম চালু, চাঁদাবাজি বন্ধ হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর। 3 নগরীতে শুরু হলো মহিলা বাস সার্ভিস। দেখছিলেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ভঙ্গুর অর্থনীতির মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে বিএনপি। জানান, শুধু বৈদেশিক সহায়তার উপর নির্ভর করে ভবিষ্যৎ প্রজন্মের উপর অতিরিক্ত ঋণের বোঝা চাপিয়ে দেওয়ার নীতিবিরোধী বর্তমান সরকার। রাজস্ব আহরণে অভ্যন্তরীণ আয়ের ক্ষেত্র উৎস বাড়ানোর তাগিদ দেন সরকার প্রধান। রিপোর্ট করছেন সিকান্দার রহমান। আগমন আমাদের জন্য শুধু একটি আনুষ্ঠানিক সফর নয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলছিলেন, কি ধরনের ভঙ্গুর অর্থনীতির মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে বিএনপি, এটি দেশের যে কোনো শ্রেণী পেশার মানুষ জানেন। দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসন শোষণের অভিশাপ থেকে রাষ্ট্রের অন্য সকল প্রতিষ্ঠানের মতো জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি বলে জানান তিনি। টেকসই রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে জন আস্থা অর্জন সম্ভব। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা। দীর্ঘ 1.5 দশকেরও ফ্যাসিবাদ শাসন শোষণের অভিশাপ থেকে রাষ্ট্রের অন্য সকল প্রতিষ্ঠানের মতো জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। এনবিআর এর নীতি নিয়ম উপেক্ষা করে ব্যক্তি কিংবা দলীয় স্বার্থে কাউকে পৃষ্ঠপোষকতা, কারো প্রতি বিরূপ মনোভাব কিংবা রাজস্ব আহরণে স্বেচ্ছাচারিতা এনবিআরকে প্রশ্নবিদ্ধ করেছিল। এনবিআর উপরে মানুষের আস্থা বিনষ্টের একটি অন্যতম কারণ ছিল এই বিষয়গুলো। বিশ্ব অর্থনীতি দ্রুত পরিবর্তন হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী রাজস্ব আহরণে অভ্যন্তরীণ আয়ের ক্ষেত্র এবং উৎস বাড়ানোর তাগিদ দেন। একের পর এক অত্যাধুনিক প্রযুক্তির বিকাশ ঘটছে, আন্তর্জাতিক বাণিজ্যের ধরন পরিবর্তিত হচ্ছে, ব্যবসায় নতুন নতুন মডেল তৈরি হচ্ছে, নানা রকম চ্যালেঞ্জও তৈরি হচ্ছে। আন্তর্জাতিক কর বা রাজস্ব ব্যবস্থাপনায় এসেছে পরিবর্তন। পরিবর্তিত বিশ্বের অর্থনৈতিক সমস্যা, সম্ভাবনা, সুবিধা এবং চ্যালেঞ্জ মোকাবেলায় রাজস্ব কর্মকর্তাদেরকে বহুমাত্রিক দক্ষতা অর্জন এখন সময় দেবে। কাস্টমস, ভ্যাট কিংবা ট্যাক্স আদায় শুধু বল প্রয়োগের বিষয় নয়, বরং রাজস্ব ব্যবস্থাপনার ওপর ভ্যাট ট্যাক্স দাতাদের আস্থা ও বিশ্বাসের সম্পর্ক তৈরি হলে রাজস্ব আহরণ অনেক সহজ হয়ে যাবে বলেও জানান প্রধানমন্ত্রী। সকলকে সাথে করে নিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে। রাজস্ব বোর্ডের সম্মেলনের পর বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিকান্দার রহমান, বাংলা ভিশন, ঢাকা। চা বাগান শ্রমিকদের মধ্যে 20,000 রেইনকোট বিতরণ কার্যক্রমের সূচনা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 10 জন চা শ্রমিকের হাতে রেইনকোট তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি শ্রমিকদের খোঁজ খবরও নেন। সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার চা বাগানগুলোতে কর্মরত শ্রমিকদের প্রতিকূল আবহাওয়ায় সুরক্ষা নিশ্চিত ও নিরাপদ কর্মপরিবেশ তৈরির লক্ষ্যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের আওতায় মোট 20,000 রেইনকোট বিতরণ করা হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব। মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের সহযোগিতার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা এ ধরনের কাজ করতে চায় সরকার তাদের পাশে আছে এবং প্রয়োজনীয় সহযোগিতা করবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন ও সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্যরা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে কোনো অগ্রগতি নেই। আল কায়দা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনকে আওয়ামী লীগের প্রোপাগান্ডা বলে মন্তব্য করেন তিনি। জানান, তারপরও এই বিষয়টি খতিয়ে দেখা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের ব্রিফিংয়ে এই তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, আওয়ামী লীগের এই ধরনের অভ্যাস আছে।
সরকারের কাছে এ ধরনের তথ্যের কোনো ভিত্তি নেই বলে জানান তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ আরও বলেন, দ্বিপক্ষীয় চুক্তি করে শেখ হাসিনা রোহিঙ্গা প্রত্যাবর্তনের ক্ষতি করেছেন। জানান, মিয়ানমার সরকারের উপরও আস্থা রাখতে চায় ঢাকা। কয়েকদিন আগে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে মিয়ানমার সরকার বিভ্রান্তিমূলক তথ্য দিয়েছে বলে জানান তিনি। দেশটির রাষ্ট্রদূত ইউকিউ শোয়েমোয়ের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকের আলোচনায় বিষয়টি তুলে ধরা হয়েছে বলে জানান তিনি। প্রথম ৩-৪ বছরেই এই সমস্যার সমাধান করার দরকার ছিল বলে মনে করেন তিনি। প্রাইম মিনিস্টারের ভিজিট নিয়ে কোনো আপডেট আমার কাছে নাই। প্রাইম মিনিস্টারের ভিজিট যখন যেই দেশে ঠিক হবে, প্রাইম মিনিস্টারের অফিস থেকে আপনারা জানতে পারবেন। জাতিসংঘের অধিবেশনের প্রেসিডেন্টই তো আমাদের পররাষ্ট্রমন্ত্রী, উনি অবশ্যই ওনাদের সাথে কথা বলবেন। আওয়ামী লীগ সারা জীবনে এই প্রপাগান্ডা করে এসছে, এটা আওয়ামী লীগের অপরাজনীতির একটা অংশ। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে গেলে তা দুদেশের সম্পর্কের ইতিহাসে স্মরণীয় সফর হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তারেক রহমান ভারতের সম্মানজনক অভ্যর্থনা পাবেন। নরেন্দ্র মোদীর পক্ষ থেকে এমন নিশ্চয়তা দিয়ে তিনি বলেন, অতীতের ইস্যুতে আটকে না থেকে সমস্যার সমাধানে এগিয়ে যেতে হবে। মতপার্থক্য মিটিয়ে ফেলতে শর্তহীন বিশ্বাস রেখে আলোচনায় বসা বা সাক্ষাৎ প্রয়োজন বলে উল্লেখ করেন ভারতীয় হাইকমিশনার। জিয়াউল হক সবুজের রিপোর্টে বিস্তারিত। ভারতের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি CII এর প্রতিনিধি দলের বাংলাদেশ সফর উপলক্ষে এক অভ্যর্থনার আয়োজন করে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এতে দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, সমান অংশীদারিত্ব ও সমমর্যাদা নিয়ে বাংলাদেশের উদ্বেগ আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব। এজন্য দুদেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ জরুরি। I'm not telling that you forget the past, but keep the past and sort out the difference of the past. বাংলাদেশকে অতীত ভুলে যেতে বলছি না, অতীতকে সাথে রেখেই মতপার্থক্যগুলো মিটিয়ে ফেলতে হবে। এজন্য আটকে থাকলে চলবে না। সমমর্যাদা নিয়ে বাংলাদেশের যে উদ্বেগ, সেটা আমরা বুঝি। পরস্পরের সাথে দেখা করা বা আলোচনা করলেও এই উদ্বেগ দূর হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাকে জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যখন ভারত সফর করবেন, তিনি এমন সম্মানজনক সংবর্ধনা পাবেন যা তাঁর পাওয়া উচিত। তার সফর হবে স্মরণীয় ও ঐতিহাসিক। That when the Honorable Prime Minister of Bangladesh visits India, he will have such an honorable reception as he deserves, as any such Prime Minister would deserve, and it would be a memorable visit. তবে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন কিনা সে বিষয় নিয়ে কোনো মন্তব্য করেননি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ব্যবসা বাণিজ্য পরিচালনায় ভারতের পক্ষ থেকে শুল্ক বহির্ভূত বাধা ও পরীক্ষা সংক্রান্ত সব জটিলতা দূর করার আহ্বান জানান তিনি। ভারতের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য পরিচালনায় শুল্ক বহির্ভূত বাধা, মান নিয়ন্ত্রণ এবং পরীক্ষা সংক্রান্ত কিছু জটিলতা রয়েছে, যা পণ্য ও সেবা ব্যাহত করে। তাই এগুলো দূর করতে উদ্যোগ নিতে হবে। সেই সাথে বাংলাদেশের ব্যবসায়ীরা যাতে ঘন ঘন ভারতে যেতে পারেন, সেই নিশ্চয়তা জরুরি। এজন্য বিজনেস ভিসা প্রক্রিয়া দ্রুত করতে হবে। দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ প্রাণবন্ত করার স্বার্থে সার্ক ও বিমস্টেকের মতো আঞ্চলিক কাঠামোগুলোকে সঠিকভাবে কাজে লাগানোর তাগিদ দেন শামা ওবায়েদ। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। বাংলাদেশের অতিরিক্ত জ্বালানির চাহিদা পূরণের আবেদন খতিয়ে দেখছে ভারত। মঙ্গলবার নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে ভারত ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায়। তাই বাংলাদেশের অতিরিক্ত জ্বালানির চাহিদা পূরণের আবেদনও ভারত খতিয়ে দেখছে। বলেন, ভারতের সক্ষমতা ও প্রয়োজনীয়তা বিবেচনায় রেখে বিষয়টি যাচাই বাছাই করা হচ্ছে। তবে বাংলাদেশের সঙ্গে স্বাভাবিক জ্বালানি সহযোগিতা অব্যাহত আছে বলে জানান রণধীর জয়সওয়াল। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মুখপাত্র জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আন্তরিক আমন্ত্রণ জানিয়েছে দিল্লি। তবে এ বিষয়ে নতুন কোনো তথ্য নেই। নতুন কোনো আপডেট পেলে তা জানানো হবে বলেও প্রতিশ্রুতি দেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে যানবাহনের লাইন কিছুটা কমলেও এখনও মিলছে না চাহিদা মতো গ্যাস। যদিও সোমবার ঢাকায় গ্যাস সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছিল। মহেশখালীতে ক্ষতিগ্রস্ত এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনালের 2টি বয়লারই সচল হলেও সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের প্রেশার সেভাবে বাড়েনি। এতে সিএনজি ও রাইড শেয়ারিং চালকরা সমস্যায় পড়েছেন সবচেয়ে বেশি। তারা বলছেন, গ্যাসের সংকটে গাড়ি ও সিএনজি চালাতে না পারায় আয় অনেক কমে গেছে। আর সিএনজি পাম্প মালিকরা বলছেন, সরবরাহ ঘাটতির কারণে চাহিদা অনুযায়ী গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। এখানে একটু লাইন কম, কিন্তু প্রেশার একেবারে নেই। 30-40 প্রেশার দিয়ে আমাদের কোনো কিছু হয় নাকি? একটা যাত্রী নিয়ে যাইতে সব শেষ। 32 টাকা ঢুকছে, আমি আবার লাইনে দিছি, মনে করেন আড়াই ঘন্টা হয়েছে। এই 32 টাকার গ্যাস আমি 2টা টিপ মারছি, আমার এখন আবার নাই। সরকার যদি ব্যবস্থা নিত আমরা খুশি হতাম। আর সব পাম্পে সিএনজি রে গ্যাস দেয় না। আমাদের গ্যাসের অনেক প্রবলেম, তো আমাদের এক হিসেবে না গ্যাস দিবে না বন্ধ করে দিবে, আর না দাম বাড়াই দিবে, দুইটা একটা করবে। বুঝতে পারছেন, আমাদের অনেক সমস্যা হচ্ছে। এদিকে প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলেছেন, জ্বালানি সমস্যা নিয়ে মানুষের দুর্ভোগ রয়েছে। প্রধানমন্ত্রী নিজেও এই নিয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং জনগণের জীবন সহজ করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা এই কথা বলেন। তিনি বলেন, অহেতুক সরকারকে দায় চাপানো ঠিক হবে না। জ্বালানির সংকট দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা। বিরোধী দল অযৌক্তিকভাবে রাস্তায় নেমে জনগণের ভোগান্তি তৈরি করছে। জনদুর্ভোগ না বাড়িয়ে সংসদে গিয়ে সরকারের ভুল ত্রুটি ও পরিকল্পনা তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, যুক্তিনির্ভর সমালোচনা ও গ্রহণযোগ্য প্রস্তাবে গণতান্ত্রিক ব্যবস্থায় বেশি কার্যকর। অন্যের পাপের জন্য মানুষের কষ্ট হচ্ছে, সেটা দায় নিয়ে কষ্টটা কিছু করে মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলছেন। প্রত্যেকটা দলের একটা ক্রেডিবিলিটির প্রয়োজন আছে। আমি এটা তাদের ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবেন, কিন্তু তারা যদি অপ্রয়োজনে অযৌক্তিক ভাবে মানুষকে মানে জনগণের সাথে আছে বলে দেখিয়ে সরকারের উপরে চাপ তৈরি করার চেষ্টা করেন, তার প্রতিটা আন্দোলনে তো জনদুর্ভোগ হয়। এই যে কিছুদিন আগে সচিবালয়ের সামনে তারা আসলেন, গাড়ি বন্ধ হয়ে গেল, আমি মনে করি জনগণ এগুলো রিজেক্ট করবে। বিএনপি নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কাজ করবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির নতুন 4 সদস্য। তারা বলেন, অনেক ত্যাগের বিনিময়ে তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটাধিকার ফিরে এসেছে, দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। বিএনপির দর্শনকে সামনে রেখে বর্তমান সরকার দেশ গড়বে বলে প্রত্যাশা তাদের। আহমেদ সারওয়ারের রিপোর্ট। সাবেক ছাত্রদল নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, আমানুল্লাহ আমান, ডক্টর ফরহাদ হালিম ডোনার এবং সাবেক আমলা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহকে 15 আগস্ট বিএনপি স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়। মঙ্গলবার সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে যান এই 4 নেতা। এই সময় তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে স্থায়ী কমিটির সদস্যরা জানান, ছাত্র জীবন থেকেই তারা এই দলের রাজনীতির সাথে জড়িত। জিয়ার দর্শনকে ধারণ করেই দলকে এগিয়ে নিয়ে যাবেন তারা। তারেক রহমানের প্রদর্শিত যে নীতি, সেই নীতির বাস্তবায়নের জন্য এবং সরকার যে গৃহীত যে পদক্ষেপগুলো নিয়েছেন, সেটা যাতে দ্রুত গতিতে আরও ত্বরান্বিত হয়, বাস্তবায়ন হয়, এই জন্য দলের নেতাকর্মীদেরকে আমরা উদ্বুদ্ধ করা, তাদেরকে কাজে লাগানোর জন্য আমরা চেষ্টা করব। আজকে দল, সরকার, জনগণের মধ্যে যে আস্থা এসেছে, সেই আস্থাকে আমরা সম্পূর্ণ দায়িত্বের সাথে আমরা সেটাকে এগিয়ে নিয়ে যাব। নেতারা বলেন, পিতামাতার মতোই পুত্র তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তারা দল এবং সরকারের সাথে জনগণের সেতুবন্ধন হিসেবে উন্নয়নের গতিকে এগিয়ে নিতে চান। প্রধানমন্ত্রী যেভাবে এগিয়ে যাচ্ছেন, এটা আমার মনে হয় জনগণ গ্রহণ করছে। এখন সব দিকে একই কথা উঠতেছে যে হ্যাঁ, উনি সঠিকভাবে দেশ পরিচালনা। কিছু সমস্যা আছে, সেটা আপনারা জানেন, সেটা সমাধান করার উনিও চেষ্টা করছে। উনি যখন যেখানে যেই সমস্যা হচ্ছে
ওইটার সমাধান করার চেষ্টা করছে। মর্নিং শোজ দ্য ডে, দিনের প্রথমে আমরা বুঝতে পারি দিনটি কেমন যাবে। বর্তমান সরকার যেভাবে কাজ শুরু করেছে সেই দ্রুত গতিতে উনি আমাদের যে নির্বাচনী অঙ্গীকারগুলো সেগুলো পালন করা শুরু করেছে। আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি জাতির এই ক্রুশিয়াল মুহূর্তে, তাহলে আমরা নিশ্চয়ই ইনশাল্লাহ আমাদের এই অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। রোদ বৃষ্টির লুকোচুরির মাঝেও নতুন স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে জিয়ার মাজারে নেতাকর্মীদের ঢল নামে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নির্ভর অটো ফাইন সিস্টেম চালুর ফলে সড়কে ট্রাফিক অনিয়মের পাশাপাশি সব ধরনের চাঁদাবাজি বন্ধ করা সম্ভব হবে। সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনাঘাটে হাইওয়ে পুলিশের কমান্ড অ্যান্ড কন্ট্রোল মনিটরিং সেন্টারে ল্যাপটপের বাটন চেপে এই আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চালু করা এই ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে। তিনি স্পষ্ট করে বলেন, মালিকপক্ষ, শ্রমিক সংগঠন কিংবা পুলিশ যে পক্ষই চাঁদাবাজি করুক না কেন তার ক্যামেরার নজরদারির বাইরে থাকবে না। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রায় 250 কিলোমিটার অংশকে স্বয়ংক্রিয় নজরদারির আওতায় আনতে 1470টির বেশি আধুনিক এআই ক্যামেরা বসানো হয়েছে। এই ব্যবস্থা চালুর মধ্য দিয়ে কিছু ভুল ত্রুটি যদি ধরা পড়ে সেগুলো সংশোধন করে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল মহাসড়কে এই ব্যবস্থা চালু করবো ইনশাআল্লাহ। আর মহাসড়কে যে চাঁদাবাজি হয় সেটা মালিক পক্ষ থেকে হোক, শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে হোক বা পুলিশের পক্ষ থেকে হোক, সব কিছু ক্যামেরায় যেহেতু রেকর্ডেড থাকবে, আশা করি এই প্রবণতাটা কমবে এবং আমি বিশ্বাস করি জনগণের সহযোগিতায় আমরা মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করতে পারব। কোনো অবস্থাতে মহাসড়কে নন মোটরাইজ এনি ভেহিক্যাল অথবা 3 হুইলারগুলো মহাসড়কে চলতে দেয়া ঠিক নয়, সেটা আমরা মেনটেন করব। নারীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিতে 14টি বাস নিয়ে চালু হলো বিআরটিসির মহিলা বাস সার্ভিস। ঢাকায় 10টি, চট্টগ্রামে 2টি এবং বগুড়ায় 2টি বাস দিয়ে শুরু হয়েছে এ সেবা। আগামী 6 মাসের মধ্যে 100টি বাস চালুর পরিকল্পনা রয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, শুধু উদ্বোধন নয়, এই সেবাকে টেকসই এবং আরও যাত্রী বান্ধব করাই সরকারের মূল চ্যালেঞ্জ। বিস্তারিত জানাচ্ছেন আসমা আক্তার নূপুর। নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিআরটিসির নতুন উদ্যোগ মহিলা বাস সার্ভিস। প্রথম ধাপে 14টি বাস নিয়ে শুরু হলো এই সেবা। ঢাকায় 10টি, চট্টগ্রামে 2টি এবং বগুড়ায় 2টি বাস চলবে নির্ধারিত রুটে। প্রতিটি বাসে থাকছে জিপিএস সুবিধা। উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, নারীদের জন্য নিরাপদ ও যাত্রীবান্ধব পরিবেশ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতে সেবার পরিধি আরও বাড়ানোর কথা জানান তিনি। কিছু কিছু সময় বাস থেকে নামার সময় এমন একটা পরিবেশ তৈরি হয়, অনিরাপদ হয়ে যায়, ঝুঁকি হয়ে যায়। সেই জায়গায় বিবেচনা করে আমাদের জনসংখ্যার যেহেতু অর্ধেক নারী, রাষ্ট্র বিনির্মাণে নারীর অবদান স্মরণীয় এবং সমান, অতএব তাদের যোগ্যতা সম্পূর্ণভাবে রাষ্ট্রের প্রয়োজনে কাজে লাগানোর জন্য তাদের একটা নিরাপদ যাতায়াত দরকার হয়। গণপরিবহনের চালক হিসেবেও এগিয়ে আনতে নেওয়া হয়েছে এই উদ্যোগ। প্রশিক্ষণের মাধ্যমে নারী চালকদের প্রস্তুত করা হয়েছে বলে জানান বিআরটিসি চেয়ারম্যান। ড্রাইভারদেরকে আমরা গাজীপুরে একেবারে আবাসিক ট্রেনিং দিয়ে 2 মাসের মধ্যে তাদেরকে মানসিকভাবে এবং কারিগরিভাবে দক্ষতা সৃষ্টি করে তাদেরকে আজকে আমরা গাড়িতে উঠিয়েছি এবং পাশাপাশি 30% ড্রাইভার আমরা যাতে ভবিষ্যতে ইভি বাস আসলে যাতে ড্রাইভার সৃষ্টি করতে পারি সেই ব্যবস্থাটা আমরা গ্রহণ করেছি। নতুন এই সেবায় চালকের আসনেও থাকছেন নারী। প্রশিক্ষণ নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে বাসের স্টিয়ারিং হাতে তুলে নিয়েছেন তারা। মহিলা বাস সার্ভিসে যে নারী চালক হিসেবে আমি অংশগ্রহণ করতে পারবো এটা, এবং নারীদেরকে নিরাপদ সড়কে যে তাদেরকে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া বা ফেরত নিয়ে আসার যে ব্যাপারটা, এটা করতে পারবো, এটা ভেবেই আমার খুব ভালো লাগছে। আমরা অনেক খুশি যে একটা ভালো উদ্যোগ হয়েছে এটা। আগামী 3 মাসে 50টি এবং 6 মাসের মধ্যে 100টি বাস চালুর উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। পাশাপাশি পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক ও পরিবেশ বান্ধব করতে 200টি ইলেকট্রিক বাস কেনার উদ্যোগও নেওয়া হয়েছে। এর মধ্যে 100টি বাস নারীদের জন্য ব্যবহারের পরিকল্পনা রয়েছে। আসমা আক্তার নূপুর,
বাংলা ভিশন, ঢাকা। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ভারত বাংলাদেশের ব্যবসায়িক ও বিনিয়োগ সম্পর্কে অগ্রগতি হলে দুদেশের বাণিজ্য ও অর্থনীতির জন্য সুখকর হবে। দেশের জীবনযাত্রার ব্যয় নিয়ে অসন্তোষের কথাও জানান তিনি। এদিকে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, সরকারের যথাযথ পদক্ষেপের কারণে এবছর পেঁয়াজ আমদানি করতে হবে না। মুহিবের রিপোর্টে বিস্তারিত। সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সাক্ষাৎ করেন ভারতের একটি ব্যবসায়িক প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বাণিজ্যমন্ত্রী। তিনি জানান, বেনাপোলে কার্গো হ্যান্ডেলিং আরও সহজ করার দাবি জানিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। দুই দেশের ব্যবসায়ীদের টাস্ক ফোর্স গঠনের প্রস্তাবও দিয়েছেন তারা। দ্রব্যমূল্য নিয়েও সাংবাদিকদের সাথে কথা বলেন বাণিজ্যমন্ত্রী। তাদের কিছু সমস্যার কথা বলে, তার মধ্যে একটি হচ্ছে ল্যান্ড বর্ডার জনিত সমস্যা। বেনাপোলে আমাদের সাইডে কার্গো হ্যান্ডলিং এর ক্ষেত্রে তারা আরও বেশি দক্ষতা প্রয়োজনীয়তাটা তুলে ধরেছেন। ল্যান্ড বর্ডার আসা যাওয়ার ক্ষেত্রে মানে এটা আরও যদি ফেসিলিটেট করা যেত তাহলে তাদের পণ্য আনা নেওয়ার খরচ কমতো। বিনিয়োগকারীরা সেই কথা তুলে ধরেছেন। এদিকে কৃষি মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, সারা দেশে কৃষিকাজে ব্যবহৃত সব পাম্পকে সৌর বিদ্যুৎ পরিচালিত পাম্পে রূপান্তরিত করতে চায় সরকার। এতে বিপুল পরিমাণ ডিজেল ও বিদ্যুৎ সাশ্রয় হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে আমাদেরকে, বিশেষ করে আমার এগ্রিকালচার মিনিস্ট্রিকে কঠিনভাবে বলেছে যে যত দ্রুত পারেন এটা ডেভেলপ করেন, যেখান থেকে হোক টাকার ব্যবস্থা করা হোক। সেটা হলো আমরা সারা বাংলাদেশে যত পাম্প আছে সমস্ত পাম্পদেরকে আমরা সোলারে কনভার্ট করতে চাই এবং এই বছরে আমরা প্রায় ৬০-৬২ করার জন্য একটা প্রিপারেশন নিয়েছি। ইনশাআল্লাহ ফান্ড যদি অ্যাভেলেবেল হয় আমরা ওইটাতে হাত দেব। এতে করে যেটা হবে, আমার লক্ষ লক্ষ টন লিটার বা গ্যালন ডিজেল সেভ হবে, এনভায়রনমেন্ট সুস্থ থাকবে, ইলেকট্রিসিটি সেভ হবে। সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টার বিরুদ্ধেও হুঁশিয়ারি দেন কৃষিমন্ত্রী। মুহিব, বাংলা ভিশন, ঢাকা। জনগণের আস্থা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে সতর্ক থাকতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, জনগণের চাওয়া পাওয়াকে ধারণ করে সুস্থ ও সঠিক রাজনীতি করতে হবে। মঙ্গলবার রাজধানীর মতিঝিল এজিবি কলোনিতে ঢাকা দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত গণতন্ত্রের মা ও আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন ও মরহুম আরাফাত রহমান কোকর ৫৭তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে তার যোগ্য পুত্র ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য ভূমিকা রাখার আহ্বান জানান ইশরাক হোসেন। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আর উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি রফিকুল আলম মজনু ও সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন। আমাদের প্রাণপ্রিয় নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে এবং ওনারই সুযোগ্য পুত্র আজকে আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমরা ভূমিকা রেখে যাব, যাতে আগামী দিনে আমরা একটা স্বাধীন, সার্বভৌম এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে পারি এবং আমাদের রাজনৈতিক আদর্শ নিয়ে আমরা দীর্ঘমেয়াদে আমাদের রাজনীতি করতে পারি। সেই আশাবাদ বা প্রত্যাশা আপনাদের থেকে করছি। সাশ্রয়ী দামে উন্নত চিকিৎসা নিতে বাংলাদেশি রোগীদের মালয়েশিয়ায় যাওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ সুহাদা বিন ওসমান। স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেনের সাথে মালয়েশিয়া হেলথ কেয়ার ট্রাভেল কাউন্সিলের একটি প্রতিনিধি দলের বৈঠকে তিনি এই আহ্বান জানান। মালয়েশিয়া হেলথ কেয়ার ট্রাভেল কাউন্সিলের ১৭ থেকে ২০ আগস্ট পর্যন্ত বাংলাদেশে ইউটার্ন ক্যাম্পেইন ও সফরের অংশ হিসেবে এই বৈঠক হয়। এতে দুদেশের মধ্যে স্বাস্থ্যসেবা ও মেডিকেল ট্যুরিজম খাতে আরও ঘনিষ্ঠ সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। মালয়েশিয়ার হেলথ কেয়ার ট্রাভেল কাউন্সিল জানায়, বাংলাদেশি রোগীরা মালয়েশিয়ায় চিকিৎসা নিতে যাওয়ায় গত বছরের তুলনায় ভ্রমণ খাতের রাজস্ব ২২.৭% বেড়েছে।
মালয়েশিয়া হেলথ কেয়ার ট্রাভেল কাউন্সিলের কর্মকর্তারা বলেন, উন্নত প্রযুক্তির হাসপাতাল, বিশেষজ্ঞ চিকিৎসক এবং সাশ্রয়ী চিকিৎসা ব্যয়ের কারণেই বাংলাদেশি রোগীরা মালয়েশিয়াকে প্রথম পছন্দ হিসেবে বেছে নিতে পারেন। সফরে তারা হাসপাতাল, রেফারেল এজেন্সি এবং স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক করবেন। দর্শক, সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা, সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য, বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে অগ্রগতি নেই বাংলাদেশ পক্ষে, উষ্ণ অভ্যর্থনার প্রস্তুতির খবর ত্রিবেদীর। জ্বালানির চাহিদা পূরণে ঢাকার আবেদন বিবেচনায়। চাহিদা মতো গ্যাস মিলছে না রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে, দীর্ঘদিনের সমস্যা, অহেতুক সরকারের উপর দায় চাপানো যাবে না, বললেন তথ্য উপদেষ্টা। এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এআই নির্ভর অটো ফাইন সিস্টেম চালু, চাঁদাবাজি বন্ধ হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর। 3 নগরীতে শুরু হলো মহিলা বাস সার্ভিস। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।